ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম মূর্তিটার চোখ নড়ে ওঠে এবং এপিসোড 2 এর শুরু হয় ওই জায়গা থেকে। যারা গত এপিসোড দেখেননি তারা ডেসক্রিপশন বা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, আমি এখানে লিংক দিয়ে দিব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সান জিংহু আর তার টিম ঢুকে পড়ে একটা ভয়ঙ্কর মন্দিরে। এখানে তিনটা নিয়ম ছিল: প্রেজ দ্য লর্ড মানে প্রশংসা করো, ডোন্ট রান মানে দৌড় দিয়ে বা চলে যাও না, প্রুভ ইওর ফেথ তোমার বিশ্বাসটা এখানে প্রমাণ করো। তো গত এপিসোডে মেবি আমি একটু তিনটা রোল ভুল বলেছিলাম, তবে কেউ নিয়মগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। এবং যখন এক হান্টার ব্যঙ্গ করে কথা বলে, শেষ মুহূর্তে এই বিশাল দেবতার স্ট্যাচুর একটা চোখ ধীরে ধীরে খুলে যায়। আর এখান থেকেই শুরু হয় এপিসোডের গল্প। এই এপিসোডের নাম হলো স্ট্যাচু অফ গড অ্যাওয়াকেন্স। এখানে দেখানো হয় জোহি নামের মেয়েটা অনেক ভয় পেয়ে যায় এবং যে লিড করছিল তার নাম চি উল, ও আসে এবং জিনু দেখতে পায় তার এক হাত কাটা এবং সে তখন ওই মূর্তিকে এ বা এস র্যাঙ্ক মনস্টারের সাথে তুলনা করে। তারপর সে বোর্ডে লেখা নিয়মগুলো জিনুকে বলে এবং যারা নিয়মগুলো মেনে চলবে তারা বেঁচে থাকতে পারবে এটাও বলে। তারপর আরেকটা সিন দেখানো হয় যেখানে মানে জিনু এর ছোট বোনের স্কুলে দেখানো হয়। আর গত এপিসোডে আমি মেবি ভুল বলেছিলাম, ওই সাদা চুলওয়ালা মেয়েটা অন্য একটা ক্যারেক্টার ছিল, বাট ফিউচারে এই ক্যারেক্টারেরও কাজে আসবে। সিরিজে ব্যাক চলে যায়, তখন দেখি জিনা এবং মিস্টিরিয়াস মেয়েটা কথা বলে। তারপর সিনটা আবার চলে যায় জিনু এর দিকে। তখন তারা নিয়ম নিয়ে কথা বলার সময় হান্টার, যার স্পেশালিটি হলো স্পিড, সে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে এবং মূর্তিটা ওকে লেজার দিয়ে টোটালি ভ্যানিশ করে দেয় এবং শুধু ওর পাটা থেকে যায়। এটা একটা ডেঞ্জারাস সিন ছিল। তারপর জিনু চিন্তা করে তাদের কেন মারছে না মূর্তিটা। জিনু তখন রুলগুলা মনে করে এবং দাঁড়িয়ে মাথা নামিয়ে থাকার চেষ্টা করে এবং সফল হয়। তখন মূর্তিটা যে ফেস বানায় ওটা অনেক ট্রেন্ডিং এ ছিল এবং স্ক্রিনের সামনে আমি দিয়ে দিব এটা। তারপর এক হান্টার একটু পর দাঁড়িয়ে যায় এবং মূর্তিটা কিছু করে না বলে সবাই একে একে দাঁড়িয়ে যায়। তার একটু পরই মূর্তিটা দাঁড়িয়ে যায় এবং তাদের কাছে আসতে থাকে। তখন একজন হান্টার সামনে এগিয়ে যায় এবং প্রে করে মূর্তিটিকে থামানোর জন্য, কিন্তু মূর্তিটি তখন ডেভিল ফেস বানিয়ে পা দিয়ে ওকে একদম পিষে ফেলে। তারপর এপিসোডের শুরুতে সবুজ ড্রেসের ব্যক্তিটা ছিল, মানে কিম যে ওর সাথে ছিল একটা ব্যক্তি, তাকেও দুটুকরো করে দেয়। তারপর জিনু মূর্তিগুলোকে দেখে বুঝে তাদের হাতে থাকা ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কিছু একটা নির্দেশ করছে, তাই সে তখন ওদের বলে মূর্তির কাছে গিয়ে দাঁড়াতে। তারা কথা শুনে সবাই গিয়ে মূর্তির কাছে দাঁড়ায় এবং জিনু আর জুহি এক মূর্তির কাছে যায়। তখন জিনহু খেয়াল করে যে প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা মূর্তির কাছে দাঁড়ালে এটা কাজ করে। তখন জিনু জুহিকে রেখে নিজে একটা অন্য মূর্তির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে মূর্তিটা তাড়া করে এবং কোনোভাবে সে আরেকটা মূর্তির কাছে দাঁড়াতে পারে। বাট অনেক একটা ডেঞ্জারাস সিন ছিল, সিরিজটা দেখলে বুঝে যাবেন। এবং সিরিজটা দেখতে হলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওইটা আপনারা হিন্দি সোলো লেভেলিং দেখতে পাবেন। সিজন 1 থেকে শুরু করে সিজন 2 সবগুলো এপিসোড আপলোড দেওয়া আছে ওখানে। সিরিজে চলে যায় এবার। তখন মূর্তি আবার বসে পড়ে এবং তখন জিনু খেয়াল করে যে তার একটা পা নেই। তখন জুহি তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু সে তো ভালো হিলার ছিল না যে তাকে হিল করতে পারবে, একটা পা ফেরত আনতে পারবে। তবে এই শান্তি যে ছিল ওদের মধ্যে একটু সময়ের জন্য পেয়েছিল, সেটা বেশিক্ষণ থাকে না। মন্দিরের মাঝখানে হঠাৎ একটা আল্টার বের হয় যেখানে 10টা প্ল্যাটফর্ম থাকে। তখন চি উল মানে লিডার বলে যে এখানে একজনের বলি বা সেলফ স্যাক্রিফাইস করা লাগবে এবং নিজে আল্টারের ভিতরে চলে যায়। কিন্তু জিনু ভাবে যে এটা হয়তো সঠিক উপায় না এবং সবাইকে আল্টারের ভিতরে ডাকে। সবাই আসার পর তার দিকে আগুন জ্বলে ওঠে, একটা লাল রঙের, তার বাইরে দিয়ে আবার নীল রঙের একটা আগুন। তখন দরজা খুলে যায় এবং তার সাথে সব মূর্তিগুলা কাছে আসা শুরু করে। জিনু আবার খেয়াল করে যে মূর্তিগুলার দিকে তাকিয়ে থাকলে ওটা সামনের দিকে আসছে না, মানে ছোটবেলা ও বলে যে ছোটবেলা একটা গেমের মতো এটা। তখন একজন ভয় পেয়ে দূরে বাইরে চলে যায় এবং সফল হয়। তখন জিনুকে ফেলে আরেকজন চলে যায়। তার পরপরই কিমও অনেক ফ্যামিলির কথা বলে। জিনু এবং জোহি এবং চিউল মানে আমাদের লিডার, ওদের তিনজনকে রেখে ওরা সবাই চলে যায়। তারা বুঝে যায় যে কাউকে এখানে থাকতে হবে, তাহলে বাকি দুইজন যেতে পারবে। তখন চিউল এখানে থাকতে চায়, কিন্তু জিনু বলে তার একটি পা নেই, তাই সে যেতে পারবে না। তখন জহি তাকে রেখে যেতে চায় না। তারপরে চিউল ওকে একটা ঘাড়ের মধ্যে হাত দিয়ে মেরে অজ্ঞান করে নিয়ে যায়। তারপর যখন জিনুকে একদম মেরেই ফেলবে, নীল আগুনগুলো নিভে যায় এবং সামনে লেখা আসে, কারেজ অফ দ্য উইক অ্যান্ড ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য কোয়ালিফিকেশনস টু বি এ প্লেয়ার, উইল ইউ অ্যাকসেপ্ট? এবং তার সাথে সাথেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। আমরা এখানে জানতেও পারিনি যে জিনু আদৌ বেঁচে আছে কিনা, এবং থার্ড এপিসোডে এটা মেবি ক্লিয়ার করা হবে। তো কথা না বাড়িয়ে আজকে থার্ড এপিসোডটাও দেখে নিই। আজকে 2 এবং 3 একসাথেই দেখবো। এপিসোড 3 এর শুরু হয় এপিসোড 2 এর সিন দেখিয়েই। জিনু চোখ খুলতেই দেখে যে সে কোনো মন্দিরে নেই, বরং হসপিটালের বেডে শুয়ে আছে। সে খেয়াল করে যে তার হাত পা সবই ঠিকঠাক আছে। সে ভেবেছিল এটা একটা দুঃস্বপ্ন। তখনই দুইজন লোক আসে এবং বাকিদের কথা বলে যে তারা কিভাবে আহত হয়েছে। তখন সে বুঝতে পারে এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। ওখানে থাকা দুইজন ভাবে তার হান্টার পাওয়ার আবার জাগ্রত হয়েছে। মানে এখানে একটা কনসেপ্টটা এরকম যে একজন হান্টারের পাওয়ার শুরুতে যা থাকবে সারা জীবন তার একই রকম থেকে যাবে, কিন্তু এখানে একটা চান্স আছে যে তার পাওয়ার আবার অ্যাওয়াকেন হবে, মানে জাগ্রত হবে। তারা ভাবছিল এটাই হয়েছে জিনু সাংয়ের সঙ্গে, কিন্তু তারা দেখতে পায় কোনো পাওয়ার জাগ্রত হয়নি।
তারা উদাস হয়ে চলে যায় এবং হঠাৎ করে জিনু সাং এর সামনে সিস্টেমটা চলে আসে। সে হাত দিয়ে ধরার চেষ্টা করে এবং তখনই তার বোন জিন চলে আসে এবং একটু বকাঝকা করে যে কেন এইরকম রিস্ক নিয়ে হান্টারের কি করতে হয়, এবং ওকে এরকমও বলে যদি এরকম আরো আহত হয় তাহলে সে পড়াশোনা বাদ দিয়ে দিবে এবং একটা জব খুঁজবে। তখন সে তার বোনকে সিস্টেমটা দেখতে পাচ্ছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু তার বোন বলে যে দেখতে পাচ্ছে না। সিস্টেমটা হলো লাস্ট টাইম যে সামনে একটা স্ক্রিন বেশি উঠেছিল সেইটাকে সিস্টেম বলে এখানে সোলো লিভিং এর ভাষায়। তারপর সে বুঝতে পারে যে সিস্টেমটা সে একাই দেখতে পারে এবং তার বোন বাইরে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে মিস্টিরিয়াস মেয়েটাও তার সাথে। তারপর এক নতুন ঘটনা শুরু হয়। জিনও দেখতে পায় তার চোখের সামনে গেমের মতো একটা স্ক্রিন বেশি উঠেছে। এখানে লেখা ছিল কিছু যে ডেইলি কোয়েস্ট, বিগিনার্স ট্রেনিং, 100 পুশ আপস, 100 সিট আপস, 100 স্কোয়াটস আর 10 কেমি রানিং। এই 4টা টাস্ক দেওয়া হয় থাকে। সেভাবে এইটা আবার কি, আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু না, সে যখন ইগনোর করে শুয়ে থাকে হঠাৎ তার সামনে লেখা আসে পেনাল্টি কোয়েস্ট অ্যাক্টিভেটেড। আর জিনু চলে যায় অন্য একটা জায়গায় যেখানে বিশাল একটা মনস্টার তার দিকে ছুটে আসছে। 4 ঘন্টা দৌড়ে কোনোভাবে বেঁচে ফিরে আসে। তখন সে বুঝে এই সিস্টেম কোনো মজা না, এটা একটা সিরিয়াস ব্যাপার। পরদিন সকালে জহি আসে তাকে দেখতে এবং সেভাবে হসপিটালে ভর্তি থাকবে, কিন্তু এসে দেখে যে ট্রেনিং করছে। অন্যদিকে জিনু কোয়েস্ট পাওয়ার পর ভাবে না ভাই, পেনাল্টি এরিয়া আর যেতে পারবো না। তারপর সে আবার ট্রেনিং শুরু করে, আর এই কাজ করতে করতেই সে দেখে লেভেল আপ হচ্ছে, তার শরীর বদলাচ্ছে, সে আগের চেয়েও শক্তিশালী হচ্ছে এবং কিছু একটা ইউজ করতে পারছে। মানে সিস্টেমে তাকে কিছু বেনিফিটও দিচ্ছে যে তার স্ট্যামিনা বাড়াতে পারবে এবং তার যে ফাটিং মানে টায়ার্ড যে হয়ে যায় এটাও কমাতে পারবে। এই জিনিসটা জিনু সাং এর জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। তারপর বসে রেস্ট নিচ্ছিল এবং সিস্টেম তাকে একটা ডানজন কি দেয়। তারপর আমাদের জিনু এর কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে সে কতটুকু স্ট্রাগল করছে তার অসুস্থ মায়ের জন্য। পরবর্তীতে সিস্টেমের দেওয়া কিটা নিয়ে গেট ওপেন করে এবং তাকে একটা মিশন দেওয়া হয় যেটা কমপ্লিট না করে সে ব্যাক আসতে পারবে না। তারপর কিছু গোবলিন তাকে অ্যাটাক করে এবং অনেক কষ্ট করে 3টা গোবলিনকে কোনোভাবে হারাতে পারে সে। তখন সে চিন্তা করে কিভাবে প্রথমে একটা গোবলিনের কাছেই হেরে যেত। পরপরই তাকে একটা হিংস্র মনস্টার অ্যাটাক করে। সে ভাবে যে কত খারাপ সিচুয়েশন থেকে বেঁচে ফিরেছে এবং এই সুযোগটা আর হারাতে চায় না, এবং এই সিনের মধ্যে দিয়ে সিজন 3 শেষ হয়। তো কেমন লাগলো আমাদের এই সেকেন্ড এপিসোড এবং থার্ড এপিসোডটা? আমি একটা পয়েন্টও মিস না করে সম্পূর্ণ ভিডিও স্টোরিটাই বলার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও এক্সপ্লেন ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।